তাহলে নক্ষত্রগুলো পড়াশোনা হয়েছে, সবার মনে আছে? মনে রাখার চেষ্টা তো নিশ্চয়ই সকলেই করেছে। তো হ্যাঁ ম্যাম, মোটামুটি আছে। হ্যাঁ, মোটামুটি সবারই হবে। একটু কিছুদিন তো অসুবিধা থাকবে। তাহলে পল্লবী, লিস্টের প্রথমে পল্লবীর নামই দেখাচ্ছে। তাহলে পল্লবীকে দিয়েই আসি। পল্লবী, হ্যাঁ কত বলুন। নক্ষত্র নাম আমরা জানি? 28টা টোটাল জানি, 27টা আমাদের ফলিত জ্যোতিষে কাজে লাগে। আচ্ছা। আচ্ছা। তো কেতুর নক্ষত্রগুলোর নাম একটু যদি তুমি বলো। ম্যাম, অশ্বিনী, মঘা আর মূলা। একদম। আর নাম্বারটা কেতুর? 1, 10 আর 19। একদম ঠিক আছে। এরপরে চলে আসবে অপরাজিতা। অপরাজিতা, শোনা যাচ্ছে অপরাজিতা? আচ্ছা, দেবপ্রিয়া চলে আসো। দেবপ্রিয়া আনমিউট করো। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলছি আমরা তো 27টা নক্ষত্রের নাম পেয়েছি। এবার হ্যাঁ। কোনো জাতকের যে নক্ষত্র, কোনো জাতকের যে জন্ম নক্ষত্র হলো, সেইটা আমরা কি করে বিচার করব? কিভাবে বার করব? ম্যাম, আগের দিনের ক্লাসটাতে অ্যাকচুয়ালি আমি ছিলাম না। আমি গ্রুপে যেই নোটগুলো পেয়েছি ওগুলোই খাতায় লিখেছি। কিন্তু এটা আমি তার আগেও শিখিয়েছি। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি শোনো, তাহলে শুনতে থাকো। ঈশা চলে আসুন, ঈশা। ঈশা, ম্যাডাম, শোনা যাচ্ছে? কে বলছেন? ম্যাডাম, অপরাজিতা বলছি, হ্যাঁ, নেটওয়ার্কের জন্য আচ্ছা, আমি জয়েন করতে পারছিলাম না। এই তো শোনা যাচ্ছে। আচ্ছা, ওই প্রশ্নের উত্তরটাই আপনি একটু তাহলে দিন, যে আমরা, ম্যাডাম, আমি শুনতে পাইনি প্রথম থেকে, আপনি যদি প্রশ্নটা একটু বলেন। আমি বলছি, কোনো জাতকের যে জন্ম নক্ষত্রটা হয়, সেটা আমরা কিভাবে হুম, বিচার করব, তার জন্ম নক্ষত্র কি হবে? জন্ম নক্ষত্র কি হবে? হুম। ম্যাডাম, এটা বলতে পারছি না। আচ্ছা, বেশ, ওয়েট করুন। যোগীরাজ, আপনি চলে আসুন। যোগীরাজ বাবু চলে আসুন। শুনতে পাচ্ছেন না? লাবণী চ্যাটার্জি চলে আসুন। হ্যাঁ ম্যাম, বলুন। আপনি বলুন, পারবেন এটা বলতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। বলুন। যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করে জন্মের সময়, হুম। সেটাই হচ্ছে জন্ম নক্ষত্র। বেশ, তাহলে যাদের যাদের এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা জেনে গেলেন যে জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে থাকে, সেইটাই হচ্ছে সেই জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র। খুব ভালো। আচ্ছা, এরপরে চলে আসি মোনালিসা সেনাপতি। মোনালিসা, আসুন। হ্যাঁ ম্যাম, বলুন। তো আমরা কেতুর নক্ষত্রগুলো শুনলাম। এবার হ্যাঁ। আপনি শুক্রের নক্ষত্রগুলো বলুন। একটু আপনি ইয়ে শুক্রের ভিডিওটা নক্ষ ভিডিওটা একটু অন করুন। পড়া বলার সময় আমরা কিন্তু হ্যাঁ ম্যাম। সবাই ভিডিও অন করবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম, শুক্রের নক্ষত্র হচ্ছে ভরণী, হুম। পূর্ব ফাল্গুনী আর পূর্ব আষাঢ়। বেশ, কিন্তু তো আমি আপনাকে দেখতে পেলাম না। ম্যাম আসেনি ম্যাম, আমি তো ভিডিও অন করেছি। অনটা করব আমরা এবার থেকে, যাদেরকে আমি নাম বলবো তারা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা অন করে পড়াগুলো বলবো। আগেও আমি অনেকবার বলেছি। বেশ, এবারে পার্থবাবু চলে আসুন, পার্থ বাগচি। পার্থবাবু আছেন? নেই। সবাই থাকে কিন্তু কেন জানি না সাড়া দেয় না। প্রবল বাবু চলে আসুন। হ্যাঁ ম্যাম, বলুন। আচ্ছা, আপনি ওই কেতুর নক্ষত্রগুলো বলুন। কিসের? কেতু, কেতু। আপনাকে দেখা যাচ্ছে না, আনমিউট করুন, আর ভিডিওটা আনমিউট করুন। অন আছে? হ্যাঁ, অন আছে। কেতু আপনার অশ্বিনী নক্ষত্র আছে, অশ্বিনী, মঘা আর মূলা। আচ্ছা, ওই ওদের যে নক্ষত্রগুলো নাম্বার কি? নাম কেতু তো আপনার 1 নম্বরে ছিল না? ম্যাম, নেটওয়ার্ক প্রবলেম। একে একে সিরিজে।
আচ্ছা, একে তো অশ্বিনীকে পেলাম, বাকিদের? মানে একে একে সিরিজটা যেটা আপনি বলেছিলেন যোগফল এক, একে আপনার একে এক দশ, এক একে দশ তো আর 20, আমি এক বুঝেছি। 10 আর 19, সরি। হ্যাঁ, ওটা তো বলতে হবে। আমি যদি 10 নম্বর নক্ষত্র আপনাকে বলি, তাহলে আপনি কি একই ধরবেন? আপনাকে তো 10 নম্বর নক্ষত্র যেতে হবে। একের হুম সিরিজ, হুম কিন্তু দশ, একে এক সিরিজ। 10 20 বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে রিমা চলে আসুন। অফ করবো ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, রিমা এসছেন। হ্যাঁ ম্যাম বলুন। রবি নক্ষত্র ম্যাম বলছি। আমার আজকে নোট বানানো হয়নি, আমার শরীরটা কদিন ধরে ভালো না, আমার হয়নি পড়া ঠিকঠাক মতো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সময় করে বানিয়ে নেবেন। ঠিক আছে। হ্যাঁ। আহ কাকে ডাকলাম তাহলে? রিনাকে। রিনা বললেন, তাই তো? রৌনক বাবু আসুন। হ্যাঁ, আপনি একটু রবি নক্ষত্রগুলো বলুন আমাদের। পূর্বষাঢ়া, প্র- প্রথম থেকে বলুন, আমরা সিরিজ ওয়াইজ বলবো। 1 2 3 থেকে আমরা নামবো। কৃচিকা, হ্যাঁ, কৃত্তিকা। উত্তরষাঢ়া, পূর্ব ফাল্গুন। উত্তরসারা। উত্তরসারা বললেন? পূর্বষাঢ়া, পূর্ব ফাল্গুন। পূর্বসারা, পূর্ব ফাল্গুনী। আচ্ছা, তা উনি কি ঠিক বললেন? কে বলবে পরের জন? পল্লবী বলো। উনি কি ঠিক বললেন? ম্যাম, হ্যাঁ, উত্তর ফাল্গুনি হবে। উত্তর ফাল্গুন, হ্যাঁ, ঠিক। উত্তর ফাল্গুনি উত্তরাষাঢ়া। উত্তরে থাকবো। রবি উত্তরে সব ঠিক আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে শিখে যাবো। রৌনকের পরে আর কে ম্যাম আছে? এগুলো মনে রাখা প্রচুর টাফ। হ্যাঁ, একদম টাফ না হলে তো মজা আসবে না, টাফ তো হবেই। ভবিষ্যৎ জ্যোতিষ হবেন, ভবিষ্যতে মানুষের মুখ দেখে তার ভবিষ্যৎ বলে দেবেন। একটু তো পড়াশোনা করতেই হবে না? আর এটা কিন্তু মনে রাখতে হবে, এটা না মনে রাখলে কিন্তু। ম্যাম পড়াটা হ্যাঁ, বলুন। আট নক্ষত্রটা বুঝিয়ে দেবেন, ওইটা না আমাদের আগের দিনকে আপনি বলেননি, ওটা আমি বুঝতে পারলাম না ঠিক মতো। কোনটা কোনটা বুঝতে পারেননি? জন্মের সময় মানে জন্মের নক্ষত্র কিভাবে বিচার করব আমরা, ওটা কি এটা তো লগ্ন চার্ট দেখে সিম্পল। করব নাকি? সিম্পল, চন্দ্র তো এক একটা রাশিতে কতক্ষণ থাকে? 2.5 দিন। 2.5 দিন, সোয়া দুই 52 দিন ঘন্টা। 52 ঘন্টা, সোয়া 2 দিন থাকে, ঠিক আছে। তাহলে আচ্ছা। এক একটা রাশিতে, আজকে সেটা আমরা শিখবো যে এক একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। হুম। এবার যখন ওই যে নক্ষত্রগুলোর আবার নির্দিষ্ট ডিগ্রি আছে, সেটা আজকে আমরা শিখবো। এবার এই চন্দ্র তো মুভ করছে রাশির উপর থেকে। এবার যখন মুভ করছে, সে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় গেছে। দুপুর বেলায় চন্দ্র যেখানে ছিল দুপুর 2টোর সময়, সন্ধ্যা 6টার সময় তো চন্দ্র সেখানে থাকবে না রাশিতে। সে তো এগিয়ে যাবে। এবার এগিয়ে যাওয়ার পরে সে কোন নক্ষত্রে অবস্থান করছে, ওই 3টে নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে সে অবস্থান করছে, সেইটাই হচ্ছে ওই সময়। যদি একজন ব্যক্তি, সাপোজ করো যে 7ই মার্চ 1986 সে জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণ করে দুপুর 2টোর সময়। দুপুর 2টোর সময় চন্দ্র যেখানে ছিল, ওই একই দিনে সন্ধ্যাবেলায় চন্দ্র সেখানে থাকবে না। তাহলে দুটো মানুষেরই দুটো জায়গাতেই রাশিগত এই মানে প্ল্যানেটারি পজিশন প্রায় সেম থাকলেও চন্দ্র কিন্তু সে সরে যাবে। সরে গিয়ে ওই যে নক্ষত্রে, সে একটা নক্ষত্রকে মুভ করে আর একটা নক্ষত্রে যাচ্ছে, যে ওই জন্মকলন সময়টাতে চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় হবে সেইটা ওই জাতকে যে জন্মালো তার হচ্ছে জন্মকালীন নক্ষত্র। আর চন্দ্র যে রাশিতে থাকবে সেইটা হচ্ছে তার জন্মকালীন রাশি। আর সেই সময়ে পূর্ব দিকে, পূর্ব দিক থেকে, মানে এই যে পূর্ব টু পশ্চিম এভাবে তো রাশিচক্রটা মুভ করে বলেছিলাম, পূর্ব দিক থেকে যে রাশিটা উদিত হবে, যে রাশিটা উদিত হবে সেই রাশি হচ্ছে ওই জাতকের লগ্ন। তাহলে 3টে হলো লগ্ন, রাশি এবং নক্ষত্র। এইভাবে আমরা বিচার করবো। এছাড়া আমরা অঙ্ক আছে, সেটা অঙ্ক অঙ্ক আমরা শিখিনি, এটা মৌখিক ভাবে আমরা শিখলাম। এটুকু কি ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি এবার? ম্যাম এটা কি অ্যাপ থেকে বোঝা যাবে নাকি এটা হাতে হ্যাঁ, অঙ্ক হ্যাঁ, করতে হবে? হ্যাঁ, অ্যাপ থেকে বোঝা যাবে, অ্যাপ থেকে বোঝা যাবে। একদম জন্মকালীন নক্ষত্র অ্যাপে লেখা থাকবে। লেখা থাকবে মানে চার্টে তো মেনশন থাকবে না? হ্যাঁ, চার্টে মেনশন থাকবে, ওটাও ওটা দেখতে দেখতে বুঝে যাবেন। জন্ম আচ্ছা নক্ষত্র ম্যাম। বলেই লেখা থাকবে একদম। বাংলা বাংলা ভাষা যদি আপনার সিলেক্ট করা থাকে, বা ইংরাজি যে ভাষাতেই আপনি চার্ট দেখছেন, সেই ভাষাতে স্পষ্ট করে লেখা রয়েছে জন্ম নক্ষত্র অমুক। কোনো চাপ নেই। এই জবের থেকে অ্যাপ এসে গেছে তবে থেকে আর কোনো চাপ নেই। শুধু প্রেডিকশনটা শিখবেন কিভাবে করতে হয়, চার্টটা খুলবেন, বলবেন, আর সব রেডি আছে। কোনো অসুবিধা নেই। এখন আর লগ্ন বের করার জন্য পাতার পর পাতা অঙ্ক করতে হয় না। আমরা যখন শিখেছি তখন ওই একটা লগ্ন বের করতে 1.5 পৃষ্ঠা অঙ্ক করতে হতো।
এখন তো লগ্ন সঙ্গে সঙ্গে অ্যাপই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ আমরা ম্যাম, শুরু করি। থ্যাংক ইউ। হুম হুম, একদম ওয়েলকাম, খুব মন দিয়ে পড়াশুনো করুন। শিল্পী বিশ্বাস। শিল্পী। ম্যাম বলুন। হ্যাঁ। ম্যাম আমি রান্না করছি, ভিডিও অন করতে পারবো না, এমনি বলছি, বলুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, শুক্রের নক্ষত্রগুলো বলুন, শুনি। শুক্রের নক্ষত্র হচ্ছে 2 নম্বর নক্ষত্র ভরণী, তারপরে 11 নম্বর পূর্ব ফাল্গুনী, আর 20 নম্বর পূর্বাষাঢ়। এই তো, ওটা নাই না? হ্যাঁ। খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সরস্বতী মজুমদার। সরস্বতী মজুমদার আছেন? সরস্বতী আছেন? সরস্বতী নেই, কোথায় চলে গেল? শিবানী, শিবানী দাস আছেন? হ্যাঁ, বলুন না। আচ্ছা, আপনি রবি নক্ষত্রগুলো আরেকবার বলুন। রবির নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তর আষাঢ়া। একদম ঠিক। এটা কত সিরিজের নক্ষত্র, এটা নাম্বারগুলো? 3 নম্বর সিরিজের নক্ষত্র, 3, 12, 21। একদম। এরপর সোমাকুণ্ডু। সোমা, হ্যাঁ ম্যাম বলুন। চন্দ্রের নক্ষত্রগুলো বলুন। ছন্দ হলো রোহিণী, হস্তা আর শ্রবণা। স- আহ, রোহিণী, হস্তা, শ্রবণা আর চার, চার ম্যাম। হ্যাঁ হ্যাঁ। 4, 1, 3, 13 আর 2, 2 মানে 22। ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে পড়াশুনো। আচ্ছা, আর কে আছে কার কাছে যায়নি? সৌরভ কুমার বাবু আসুন চলে। সরি ম্যাডাম, কোনো পড়াশোনা করা হয়নি। তাহলে তো ইয়ে দিতে হয়, শাস্তি দিতে হয়। না, দেখো, না, আগের দিনে কোনো লেখাই হয়নি, শরীরটা ভালো ছিল না, কিন্তু লিখতেই পারিনি। কিন্তু এই ক্লাসগুলো যদি কোনো রকম ভাবে ডুব মারেন, মানে পরে না, না, পড়ে ডুব মারার তাহলে তো ডুব খুব মারার ব্যাপার চাপ। না আসলে। আর সকাল থেকে পরিশ্রম হয় তো, সেদিনে আমি একদমই ক্লান্ত ছিলাম আচ্ছা, ইয়ে, অনেকটা। আমি একটা কথা বলি, লাবণী খুব ভালো নোট বানায়, আমরা সবাই জানি, ও খুব সুন্দর ছবি এঁকে ঠেকে। সবাই ভালো বানান, আবার রাগ করবেন না, কিন্তু যেহেতু হুম। লাবণী একজন শিল্পী সত্তার মানুষ, ও খুব ভালো ড্র ট্র করে নোটগুলো বানায়। তো যদি লাবণী নিজের নোটগুলো প্রতিদিন একটু গ্রুপে শেয়ার করে দেয়, তাহলে যাদের বাকি যারা একটুখানি কর্মের সঙ্গে, মানে সারাদিন পরিশ্রমের সঙ্গে যুক্ত, তারা যদি একটু ওইটা ওইটা একটু প্রিন্ট আউট করে নিতে পারেন, বা ডক স্ক্যানার দিয়ে যদি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর আপনাদের হ্যাঁ, কষ্ট করা করতে যাবে, হবে করা না। যাবে, ওটা করা যাবে। হুম, মানে সব দিন করবেন না, যেদিন যেদিন অসুবিধা আর কি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, না, না, ঠিক আছে, ঠিক আছে, ওকে, কোনো ওকে। ব্যাপার না, আমরা এইভাবে করতে করতেই শিখে যাব। আর যে ম্যাম, লাবণীর নোটস গুলো যা এত সুন্দর বানিয়েছে, ওগুলো প্রিন্ট আউট মানে পাবলিশ করে বই বানাতে পারে। হ্যাঁ, ও তো এই শিল্পী মানুষ, একদিন দেখা গেল সত্যি সত্যি ওর বই বেরিয়ে গেল, আমরা তখন কিনে কিনে পড়বো। খুব ভালো, প্রচেষ্টাটা খুব ভালো। এই যে ভালোবেসে শাস্ত্রটার পেছনে সময় দেয়, ও খুব কর্মব্যস্ত, জানেন আপনারা সবাই। তো তারপরেও ও যে এই সাবজেক্টটার জন্য এত সুন্দর করে চেষ্টা করছে, করে প্রতিদিন আমাদের সকলের জন্য, এটা খুব আনন্দের বিষয়। পরে তো তার সঙ্গে আমাদের সকলকে একটা দারুণ, মানে দৃষ্টিনন্দন একটা জিনিস প্রতিদিন উপহার দেয়, আমরা দেখে খুশি হয়ে যাই। আমি আবার লাবণীর নোটস গুলো কিন্তু আমার অন্য অন্য বাচ্চাদের, মানে অন্য যে গ্রুপগুলোতে আমি পড়াই, আরো দুটো গ্রুপ আমি পড়াই, সেই গ্রুপে আমি শেয়ার করি লাবণীর নোটগুলো, যে দেখো তোমরা একটু দেখে শেখো। তো ওরাও বেশ প্রশংসা করে লাবণীর। যাক, খুব ভালো। তো আমরা এবার ম্যাম, আগে। হ্যাঁ বলুন। সরি ম্যাম, লেট হয়ে গেল একটু। লেট হয়ে গেলেন? আপনাকে পড়া ধরা হয়নি? না ম্যাম, পড়া রেডি। আচ্ছা আগের দিন ক্লাসটা করতে পারিনি। অর্ধেকটা হয়েছে ভিডিও দেখে, মানে টোকা অর্ধেকটা হয়নি এখন রেডি করানো। আচ্ছা, কার সঙ্গে কথা বলছি কিন্তু সেটাই তো বুঝলাম না। আমি যোগীরাজ ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ডাকছিলাম, হ্যাঁ আপনি তখন ছিলেন না। বেশ, তাহলে আমরা আগের দিন নক্ষত্র শিখেছি, নক্ষত্রের নাম শিখেছি, নক্ষত্রের দেবতাদের শিখেছিলাম, তাই তো? দেবতা নিয়ে আমাদের আগেও বলেছি, অত বেশি মাথা ব্যথা করার দরকার নেই। আমরা শুধু প্রতীকটা মনে রাখবো, যেটা আজকে শিখবো। আর
ওর নামগুলো, অধিপতি গ্রহ, আর নাম্বার, এই কটা জিনিস কিন্তু আমাদের নক্ষত্রের মনে রাখতে হবে। দেখুন, যখন আপনারা প্রেডিকশন করবেন, সেই প্রেডিকশন শুধু গ্রহ নবাংশ দেখেও আপনি করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নক্ষত্র মেনে করেন, তাহলে কিন্তু প্রেডিকশনটা পিন পয়েন্টে আসে। এবং যখন আপনি দশা অন্তর্দশা প্রেডিকশন করবেন, তখন কিন্তু নক্ষত্রের প্রয়োজনীয়তা থাকবে, এবং তার জন্য কিন্তু নক্ষত্রটা আমাদের মন দিয়ে পড়তে হবে। গ্রহ দিয়েও আমরা অনেক প্রেডিকশন করি, শুধু গ্রহ দেখেই সম্ভব, কিন্তু নক্ষত্রটাও কিন্তু উম আয়ত্তে আনাটা খুব দরকার। এটা একটু কঠিন, সব থেকে নক্ষত্রের পার্টটা পড়াটাই কঠিন, এটা আমরাও জানি। এইটা মনে রাখাটা একটু চাপের। কিন্তু এখন যতটা চাপ লাগছে, দেখবেন যখন আপনার পড়াশোনাটা 18 মাস হয়ে গেছে, তখন দেখবেন এটা জলবা তরলম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ম্যাম, নক্ষত্রের ক্ষেত্রে কোনটা কোনটা বললেন মনে রাখতে হবে, একটু আরেকবার বলবেন? নক্ষত্রর নামগুলো, কোন নক্ষত্র, হুম। নক্ষত্রের অধিপতি গ্রহগুলো, যে এই যেমন আমরা অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু পেয়েছি, আর ওর প্রতীকগুলো মনে রাখবো। এবার এই যখন আমরা আজকে, এখন তো আমরা বেসিকে রয়েছি, আমরা যখন অ্যাডভান্সে পৌঁছাবো, তখন আমরা এই প্রত্যেকটা নক্ষত্রের কারকত্বগুলো পড়বো, মানে কোন কোন নক্ষত্র কি কি সিগনিফাই করছে। তখন না ওই নক্ষত্র কারকত্বের জন্য সঙ্গে সঙ্গে আমরা একটা করে পৌরাণিক কাহিনী পাবো নক্ষত্রকে মনে রাখার জন্য। তো এই পৌরাণিক কাহিনীর সঙ্গে এই প্রত্যেকটা নক্ষত্র কি কি সিগনিফাই করছে, সেটা আপনারা রিলেট করতে পারবেন গল্পগুলো মনে রাখলে। তো সেই গল্পগুলোর সঙ্গে কানেক্ট করার জন্য এই যে প্রতীক, প্রত্যেকটা নক্ষত্রের একটা করে প্রতীক আছে, চিহ্ন, মানে আমরা যেমন আগে রাশির চিহ্ন পড়েছি, ওরকম। তো ওই চিহ্ন থেকে কিন্তু আপনি নক্ষত্রের কারকত্বটাকে খুঁজে পেতে পারেন। সেই জন্য প্রতীকটা কিন্তু মনে রাখতে হবে। হুম। প্রত্যেকটা আজকে পড়াবেন নাকি? এখন এখন পড়াবো, আজ পড়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শেয়ার হয়ে গেছে? শেয়ার হয়েছে? হ্যাঁ, ভিজিবল আছে, ভিজিবল আছে। আচ্ছা, এবার আমি বলি, আপনারা ঝটপট করে লিখতে থাকুন। অশ্বিনী নক্ষত্রের প্রতীক বা চিহ্ন: অশ্বের মুখাকৃতি। অশ্বিনী, অশ্বিনী, আমরা জানি অশ্বিনী দয় বলে দুজন আহ দেব, বৈদ্য, মানে দেবতাদের ডক্টর। তা ওই ওদের মুখাকৃতি, ওদের মুখটাও হচ্ছে এরকম খানিকটা অশ্বের মতন। তো এই জন্য অশ্বিনী নক্ষত্রের প্রতীক বা চিহ্ন হচ্ছে অশ্বের মুখাকৃত, বা অশ্ব মুখ আকৃতি, যেটা লিখবেন। তারপরে ভরণী লিখি। ভরণী লিখবেন জরায়ু মুখ। জরায়ু মুখ। কৃত্তিকায় লিখুন তেজোদীপ্ত দণ্ড। আরেকবার বলবেন ম্যাডাম? তেজোদীপ্ত দণ্ড, একটা দণ্ড বা লাঠি, লাঠি বলবো না, ওটা দণ্ডই লিখুন, তেজোদীপ্ত দণ্ড। এরপর রোহিণী লিখুন, রোহিণী। রোহিণী হচ্ছে গরুর গাড়ি। তারপর মৃগশিরা। মৃগশিরা হচ্ছে হরিণ বা মৃগ। বা হরিণ বা কি বললেন ম্যাডাম?
মৃগ, মৃগ। মৃগ মানেও হরিণ, হরিণ মানেও তো হরিণ। এরপর আর্দ্রা, এক ফোঁটা চোখের জল। তারপর হচ্ছে পুনর্বসু। পুনর্বসু হচ্ছে তীর রাখার তুন। যে পাত্রের মধ্যে তীরগুলো রাখা হয় তাকে তুন বলে, সেই তীর রাখার তুন। ম্যাম, তুন না ত্রুন? তুন, তয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ। এবার পুষ্যা, পুষ্যা। পুষ্যা হচ্ছে গরুর যে মানে গাভী, গাভী হয়, ওই গাভীর বাট। ম্যাম কি বললেন? কোনটা কি বললাম? মানে নক্ষত্রের নামটা? পুষ্যা। পুষ্যা গাভীর কি? লিখবেন গাভীর বাট। গাভীর দুগ্ধ দোয়ানো হয় না যে বাট দিয়ে, সেই গাভীর বাট। ম্যাম, একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, বলুন না। রাশিদের ক্ষেত্রে যেরকম আপনি চিহ্নগুলোর ক্ষেত্রে বলেছিলেন যে নক্ষত্রের ইয়ের মানে এই আকারের মানে শেপটা ওরকম ভাবে হচ্ছে, তো এক্ষেত্রে নক্ষত্রের এই শেপের ক্ষেত্রে কিভাবে আসে ব্যাপারগুলো? এটা নক্ষত্রের শেপটা আসে নক্ষত্রের যে চরিত্রটা, আমি বললাম প্রথমেই যে একটা নক্ষত্র থেকে আমরা যে কারকত্বটা বিচার করি, সেই কারকত্বের বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে? ঠিক আছে। এই যে একটা গাভীর বাট আপনি দেখলেন, না প্রথমে ধরলেন আপনি যে জানলেন যে একটা, প্রথমে আমরা একদম প্রথম বলেছিলাম অশ্বিনী, অশ্বের মুখের আকৃতি। এবার এই অশ্বের মুখ শুধু এইটুকু দিয়ে যদি, আপনাকে কিচ্ছু জানেন না, আপনি শুধু বাংলা ভাষা জানেন, যে অশ্ব দিয়ে আপনি কি কি ধারণা আসতে পারে আপনার মধ্যে? সাধারণ অশ্ব মানে ঘোড়া। এই ঘোড়া দিয়ে আপনার মধ্যে প্রথমে কি আসে? তেজ, স্পিড, তাই তো? এবার হ্যাঁ। একটা ঘোড়া, তার হচ্ছে মাথাটুকু বলছে ইসে মানে দেহটা মানুষের, কিন্তু মাথাটা হচ্ছে অশ্বের ঘোড়া মুখের মতন। তাহলে এখানে একটা কি এলো? একটা অপারেশনের ব্যাপার এলো তো, শল্য চিকিৎসা, মাথাটা কেটে লাগিয়ে দিয়েছে তো। তো সেই এই যে মানে এগুলোকে রিলেট করবেন আপনি যখন আর কি কারকত্বগুলো পড়বেন। তো এই যে অশ্বিনী, অশ্বিনী থেকে আমরা দেখি যে হচ্ছে আহ যত রকম এই চিকিৎসা হয়, সেই চিকিৎসার সঙ্গে এই নক্ষত্র হচ্ছে জড়িত। তো সেই রিলেট করতে গেলে এই একটা প্রতীক বা চিহ্ন তাকে রাখা হয়েছে, যাতে করে আপনি এই কারকত্বগুলোকে রিলেট করতে পারেন। এবং এই যে চিহ্নগুলোর সঙ্গে যখন আপনি কারকত্বগুলো পড়বেন পরবর্তীকালে, তখন আপনি কিন্তু গল্পের ছলে ছলে পুরো নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো, তার যে আহ, আহ, বিভিন্ন আর কি কার্যকলাপ, সেগুলো আপনি মানে খুব সহজেই আর কি মনে রাখতে পারবেন। ঠিক আছে? কি বললাম লাস্টে? পুষা না অশ্লেষা, কি বললাম? কুসা। আচ্ছা, এবার অশ্লেষা কুণ্ডলীকৃত সাপ। ম্যাম আর একবার বলুন। কি বলবো? অশ্লেষা। অশ্লেষা হচ্ছে কুণ্ডলীকৃত সাপ। সাপ এরকম কুণ্ডলী পাখি আছে যেরকম, সেই রকম। এরপরে অশ্লেষার পরে লিখুন মঘা। মঘায় লিখুন সিংহাসন সহ রাজসভা।
তারপরে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনীতে লিখুন দোদুল্যমান বিছানা। দোদুল্যমান বিছানা ম্যাম এর মানে কি? একটা বিছানা যেটা দোল দোল খাচ্ছে, মানে ধরো দোলনার মধ্যে যদি কোনো বিছানা থাকে, ওই যে জমিদার বাড়িতে থাকতো না, বড় বড় দোলনা যেগুলোর মধ্যে শোয়া যায়। আচ্ছা। হুম। মানে রাজকীয় ব্যাপার একটা। রাজকীয় ব্যাপার একদম, হ্যাঁ। তারপরে উত্তর ফাল্গুনিতে শুধু সজ্জা, মানে এটাও বিছানা, শুধু সজ্জা, এটা দোদুল্যমান না, নর্মাল বিছানা, সজ্জা। আচ্ছা সৌম্যজিৎ বাবু, আপনি তখন ছিলেন না ক্লাসে, আপনি প্রতিদিনই হচ্ছে লেট করে জয়েন করেন, আপনাকে কোনোদিনই এটা পড়া করতে পারি না। একটা প্রশ্নের উত্তর বলুন তো, যে কোনো বাড়ি ফিরতে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন। কোনো নক্ষত্র, কোনো জাতকের জন্ম নক্ষত্র আমরা কিভাবে বিচার করি? ওটা তো মানে চন্দ্র যে রাশিতে থাকবে এবং সেই মানে যে নক্ষত্রে থাকবে সেই অনুযায়ী তার নক্ষত্রটা বিচার হবে। বেশ বেশ, ঠিক আছে। এই সৌম্যজিৎ বাবু কিন্তু ম্যাথসের, মানে জ্যোতিষের ম্যাথসের বিষয়ে বেশ ভালো জ্ঞান রাখে, আপনাদের আগেও বলেছি। আপনাদের কোনো রকম কোশ্চেন যদি থাকে যেটা ম্যাথসের বিষয়ে আপনি বুঝতে পারছেন না, সেটা কিন্তু আপনারা সৌম্যজিৎকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা কি লিখলাম আমরা লাস্টে? হস্তা উত্তর লিখলাম। ফাল্গুনী। আচ্ছা এরপরে লিখবো হস্তা। হস্তা হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, মুষ্টিবদ্ধ হাত। তারপরে আমরা লিখবো চিত্রা। চিত্রা হচ্ছে সাপের মাথার মণি। চিত্রা সাপের মাথার মণি। এরপরে স্বাতী। স্বাতী লিখুন হাওয়ায় দোলা খাচ্ছে এরকম ছোট্ট একটি গাছের পাতা, মানে একটা অঙ্কুরিত গাছের চারা গাছ হয় না, অঙ্কুরিত চারা গাছ যার দুটো কেবল পাতা থাকে, যেটা গ্রো হচ্ছে আর কি, কিন্তু সেটা হাওয়ায় দুলছে, তাহলে হাওয়ায় দোদুল্যমান ছোট্ট চারা গাছ বা অঙ্কুরিত গাছ লিখলে ভালো হয়। হাওয়ায় দোদুল্যমান অঙ্কুরিত চারা গাছ, ব্রাকেটে লিখে রাখুন যেটা বেড়ে চলেছে। এক সেকেন্ড একটু হোল্ড করুন সবাই, একটু 1 মিনিট আসছি।
হ্যাঁ, এরপর লিখুন, সাথী হয়ে গেল। বিশাখা, বিশাখা হচ্ছে তরুণ, বিশাখা হচ্ছে তরুণ। ম্যাম তরুণা তরুণ। না না, তয় করে তো, বয়শূন্য র মূর্ধন্য ন। তোরণ মানে হচ্ছে সদর দরজা বা বড় দরজা, ফটক যেটাকে বলে। তারপরে অনুরাধা, অনুরাধা হচ্ছে কোমলতার প্রতীক, কোমলতা, সফট। তারপরে জ্যেষ্ঠা, শুকরের দন্ত সদৃশ বা শুকরের দন্তের মতন। শুকরের দন্ত সম বা শুকরের দন্ত সদৃশ, যেটা লিখবেন। এরপর লিখুন মূলা, একত্রে বাঁধা একগুচ্ছ মূল, মূল একত্রে বাঁধা, একগুচ্ছ একত্রে বাঁধা মূল। পূর্বাষাঢ়া হচ্ছে হাত পাখা, আর উত্তরাষাঢ়া হচ্ছে মঞ্চ সদৃশ, মঞ্চ, মঞ্চের মতন জায়গা, যেটা একটু বাঁধানো, একটু উঁচু মতন থাকবে। মঞ্চ কি বললেন? মঞ্চ সদৃশ, মঞ্চের মতন দেখতে যে জায়গাগুলো হয়। স্টেজ নাকি? হ্যাঁ, স্টেজ। ওই স্টেজ, একদম স্টেজ বা স্টেজের মতন যা যা হয় আর কি। পূর্বশাখাটা হুম, বুঝতে পারলাম না। পূর্বশাখাটা কি বললেন? পূর্বষাঢ়া হচ্ছে হাত পাখা। শ্রবণা হচ্ছে ত্রিপদ, তিনটে পা, তাই ত্রিপদ। এরপর হচ্ছে ধনিষ্ঠা, ধনিষ্ঠা ঢোল, ঢোল, ঢাক ঢোল হয় সেই ঢোল। শতভিসা বৃত্ত, কি ম্যাম বললেন? বৃত্ত, 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 শতভিসা বৃত্ত, বৃত্ত মানে গোল সার্কেল। গোল গোল সার্কেল। পূর্ব ভাদ্রপদ, দুমুখ মানুষ। উত্তর ভাদ্রপদ, শেষ শয্যা, শেষ শয্যা। এবং রেবতী হচ্ছে মৃদঙ্গ, মৃদঙ্গ। এটুকু সবার হয়েছে? হ্যাঁ ম্যাম।
হ্যাঁ ম্যাম, হয়েছে। তার হয়নি, পরে ভিডিও দেখে করে নেবেন। এবার আমরা একটু ছোট্ট করে নক্ষত্রের অঙ্কে চলে যাব। এটা একটু ভালো করে বুঝতে হবে। পূর্ব ওটা পূর্ব ভাদ্রপদর পরে কি বললেন ম্যাডাম, ওটা একটু বলবেন? উত্তর ভাদ্রপদ, আর তারপরে বলেছি রেবতী। ম্যাম 25টা হলো তো, 27টা হবে না? 27টা হয়ে গেছে। কোনটা মিস হলো? যারা লেখেননি তারা অন্যের কাছ থেকে পরে দেখে নেবেন। আচ্ছা, আমরা এবার একটু অঙ্ক করে নেব। আমরা জানি 27টি নক্ষত্র, ভালো কথা। জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে ছিল সেটাই তার জন্ম নক্ষত্র। এবার এক একটা রাশির মান কত কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি। এবার এই 30কে যদি আমরা, 12টা রাশি হয়েছে, তাহলে 30কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত পেলাম? 360। 360। এই 360টাকে যদি আমরা 27টা নক্ষত্র দিয়ে ভাগ করি, টোটাল 27টা নক্ষত্র, 28কে আমরা বাদ দিয়েছি, অভিজিৎকে আমরা ধরছি না, তাহলে 27 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে সেই ভাগফল হয়ে যাচ্ছে কত? 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি। 15 ডিগ্রি। এই 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে একটা একটা নক্ষত্রের মান। এই একটা নক্ষত্র 30, এই একটা রাশি, তার মধ্যে নক্ষত্ররা থাকবে, এইটুকু আমরা জানি তো। এবার সেই নক্ষত্র কিভাবে থাকবে, কতটুকুনি জায়গা ধরে জুড়ে থাকবে, এখানে 3টে নক্ষত্র আছে, তো এই 3টে নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র কিভাবে কিভাবে 3টে নক্ষত্র থাকবে না 2টো নক্ষত্র থাকবে সেটা আমাদের দেখতে হবে কিভাবে থাকবে। তাহলে এক একটা নক্ষত্র আমরা জানলাম, এক একটা নক্ষত্রের মান বেরোলো 13 ডিগ্রি 20 মিনিট। কিভাবে বেরোলো কে বলবে? পল্লবী বলুক। পল্লবী। 27 দিয়ে 30। 360কে ভাগ করে বেরোলো। 360কে 27 দিয়ে আমরা ভাগ করেছি, এইটুকু টোটাল সবার। রাশি কিন্তু চক্রটাকে 27টা নক্ষত্র ম্যাম দিয়ে। 360কে 27 দিয়ে ভাগ করলে তো 13.33 হচ্ছে। 13.20 ডিগ্রি, 360 ডিগ্রিকে 27 দিয়ে ভাগ করলে। হ্যাঁ ম্যাম, 13.33 আসছে। আচ্ছা, 33 আসছে। হ্যাঁ। এবার 360। আচ্ছা, তো 360কে আমরা 27 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি 13.33 আসে, 33টা নিতে পারছি না কারণ 30 ডিগ্রিতে 30 ডিগ্রিটা চেঞ্জ মানে পার হয়ে যাচ্ছে। আমরা নেব হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আমি যদি এক সেকেন্ড, থ্রিটা ডেসিমেলে আসবে, ডিগ্রি মিনিটে ওটা 20 এটা ডিগ্রি আছে। অ্যাকচুয়ালি 13 ডিগ্রি 20 মিনিট আসবে। মিনিট দশমিক তিন ডিগ্রিতে তিনটাকে আমরা 100 আনছি, দিয়ে ভাগ করতে সেইতে হবে। 13 ডিগ্রি 20 মিনিট আসবে, ঠিক আছে। এবার এই কিন্তু 13 সেটা তো ডিগ্রি, টোটাল ডিগ্রিতে আপনার 354 আসবে, 60 ডিগ্রি তো ম্যাচ করবে না, না তাহলে? না না, 60 না, প্রবলবাবু ওরকম ভাবে হবে না ক্যালকুলেশনটা। হুম। অ্যাকচুয়ালি ওই যে 0.33 আসছে, ওই 0.33টাকে আপনি 100 পার্সপেক্টিভে ভাবুন। হ্যাঁ, তো আমার ঠিক এখানেতে আছে। 100% হচ্ছে 60 মিনিট। হুম। ঠিক আছে, তো 1 মিনিটে 1 ডিগ্রি, তো 1 মিনিট হুম। সমান সমান হচ্ছে আপনার 100%। তাহলে দশমিক তিন আচ্ছা। তিন মানে আপনি কত মিনিটে যেতে পারবেন? তো 60 মিনিট ডিভাইডেড বাই আপনি 100 করুন, দেখবেন 20 মিনিট চলে আসবে। ওই পয়েন্ট তিন ওকে তিন ওকে যেটা ওকে ওকে। আছে, ওই পয়েন্ট তিন হুম। তিনকে ঐকিক নিয়মে ফেলুন, দেখবেন 20 মিনিট চলে আসবে। ওকে ওকে, ঠিক বুঝতে আছে। পেরেছি। অঙ্কটা শুনুন, ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে এখন ফলিক জ্যোতিষ পড়ছি। যখন আমরা অঙ্কর ক্লাসগুলো করব তখন অঙ্কগুলো আমরা পুরো একদম নিয়ম অনুযায়ী পড়বো। এখন আমরা শুধু একটু এই ফলিক জ্যোতিষে থাকি। হ্যাঁ, অঙ্ক নিয়ে যার যার শেখার ইচ্ছা আছে, ওই সৌম্যজিৎ, ও ভালো অঙ্ক করে, ও আগে আগে ক্লাস করেছে অঙ্কের, ও আপনাদেরকে করিয়ে দিতে পারবে, অসুবিধা নেই। তো আপনারা এখন শুধু ফলিক না, জ্যোতিষে, আমি অত ভালো পারি না। আচ্ছা যেটুকু পারে মোটামুটি আপনাদের শেখাতে পারবে। যদি কারোর প্রশ্ন থাকে অঙ্ক নিয়ে, আমরা এখন অঙ্কের ক্লাস করছি না, অঙ্কর ক্লাস আমরা করবো। যারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা এই ফলিক জ্যোতিষের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা অঙ্ক ক্লাস জয়েন করতে পারেন। তো যেহেতু এই অ্যাপ চলে আসার পরে অঙ্কের প্রয়োজনীয়তাটা কমেছে, কিন্তু অঙ্ক ছাড়া জ্যোতিষ হয় না, আপনাদের সকলেরই অঙ্ক শেখা দরকার। কিন্তু সেই অঙ্কটা আমরা এখন এই ফলিক জ্যোতিষের মধ্যে যেটুকু দরকার আমরা সেটুকু শিখবো। আর বিস্তারিত অঙ্ক যখন আমরা নিজেরা হাতে কলমে করবো তখন বাকিটা শিখবো। তাহলে আমরা এইটুকু জানছি হচ্ছে এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এবার এই যে 30 ডিগ্রির মধ্যে তাদেরকে আমরা ভাগ করে দেব।
প্রথমে আমরা লিখে নেই, প্রথমে একদম আছে এই যে মেষ রাশির ঘর, সেই ঘরের প্রথম নক্ষত্রটা থাকবে হচ্ছে অশ্বিনী। অশ্বিনী কত পাবে? 13°20'। অশ্বিনী 13°20' নিয়ে নিল। এরপরে আসছে কে? ভরণী, সেও 13°20' নিয়ে নিল। এবার আপনারা হাতে সবাই একটা ছোট্ট করে ফোনের ক্যালকুলেটরটা খুলে রাখুন নিজেদের বোঝার জন্য। এবার এই 13°20', 13°20' যোগ করুন, কত হচ্ছে? 26 ডিগ্রি না, হ্যাঁ 26°40'। এটা এবার 30° থেকে, যেহেতু আমরা জেনেছিলাম যে এই যে 30°-র একটা একটা রাশি সমান 30°, এই 30° থেকে ওটা বাদ দিন, বিয়োগ করুন। কত আসছে? 3 কুড়ি তো? এখানে 30 ডিগ্রি থেকে বাদ না দিয়ে 29°60' থেকে বাদ দিলে ক্যালকুলেশনটা ইজি হবে। আচ্ছা তাই করুন। 13°20', 13°20'-এর পরে বাকি যে অংশটুকু থাকছে সেই অংশটুকু পাবে হচ্ছে কোন নক্ষত্র? কৃত্তিকা নক্ষত্র। সেই কৃত্তিকা নক্ষত্র কতটুকু পাচ্ছে? পাচ্ছে হচ্ছে 3°20'। আমাদের অত কত দিলে আমরা অ্যাকুরেট পাবো কি না পাবো এইগুলো আমাদের এখন দরকার নেই, আমরা এটা মনে রাখি যে কিভাবে ভাগটা হয়। 30°, 30° থেকে ওই ডিগ্রি ক্যালকুলেশনের অঙ্ক গেলে পরে আপনাদের মাথা গুলিয়ে যাবে। যারা একদম প্রথম দিকে আছেন, যারা অঙ্ক ক্লাস করে এসেছেন তাদের জন্য সুবিধাজনক, কিন্তু তারা যারা করেননি তারা শুধু এইটুকু মনে রাখুন যে 30°-র মধ্যে ম্যাম একটা একটা প্রশ্ন আছে। বলুন। কৃত্তিকা 3°20' আপনার ফার্স্ট হাউসে থাকলে বাকিটা সেকেন্ড হাউসে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আসছি, আমাকে একটু বলার সময় দিন। আমি শুধু এইটুকু বলছি, এইটুকু থাকুন, যেটুকু করছি ওইটুকু আগে শিখে নিই, তারপরে আবার পরেরটুকু আমরা যাব। তাহলে এই যে দেখুন, এক একটা নক্ষত্র 13°20', এই এক একটা নক্ষত্রের আবার 4টি করে চরণ বা পদ থাকে। 4টি করে চরণ বা পদ। এই 13°20'-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত পাবো? 3°20'। 3°20'। এই এক একটা চরণের মান হচ্ছে 3°20'। তাহলে এখানে এ পেয়ে গেল 4টে চরণ, ও পেয়ে গেল 4টে চরণ, 8টা চরণ। আর কৃত্তিকা পেয়েছে একটা চরণ, বাকি 3টে চরণ বাকি থাকছে। সেই 3টে চরণ কৃত্তিকা এই রাশিতে গিয়ে পাবে। এটা হচ্ছে বৃষ রাশি। ম্যাম চরণ ও মানে পদ পদ প্রতিটা পদ পদ। চরণ থাকে। ম্যাম একবার রিপিট করবেন প্লিজ। একটা নক্ষত্র 13°20' হয়, আমরা জেনে বলুন একটা নক্ষত্র 13°20' হয়, আমরা জানলাম। এবার প্রত্যেকটা নক্ষত্রের 4টে ভাগ থাকে, 4টে চরণ থাকে বা 4টে পাদ থাকে, একে পাদ বলা হয় বা চরণ বলা হয়। এই 4টে চরণ 13°20'-কে ওই 4 দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 3°20'। এই 3°20' হচ্ছে এক একটা নক্ষত্রের এক একটা চরণের মান। ক্লিয়ার নাকি আবার বলবো? হ্যাঁ ক্লিয়ার। এবার দেখো, যেহেতু 4টে করে চরণ বলেছি, তাহলে অশ্বিনী 13°20' 4টা চরণ পেয়ে গেল, ভরণী 13°20' 4টে চরণ পেয়ে গেল, কৃত্তিকা পেয়েছে একটা চরণ 3°20'। তাহলে তার 3টে চরণ এখনো বাকি আছে কমপ্লিট করতে, তাই তো? সেই 3টে চরণ কৃত্তিকা নেবে হচ্ছে এখানে। তাহলে 3টে চরণ 13°20' করে 3টে চরণ করলে হচ্ছে 10°। ওটা লিখে নাও। এরপর কৃত্তিকার পরে কে আছে? কোন নক্ষত্র আছে? কৃত্তিকার পরে আছে রোহিণী। তাহলে এ 10 রোহিণী নিয়ে ম্যাম। নিল, 30-এর মধ্যে থেকে এবার রোহিণী নেবে, যেহেতু জাগা আছে তার, রোহিণী নেবে 13°20'।
তাহলে 13°20 নিল আর আগে 10 নিল, এরপরেও তো কিছুটা জায়গা বাকি থাকছে। থাকছে 6°40', 6:40। সেই 6:40 পাবে মানে দুটো চরণ, 3 × 3 করলে দুটো চরণ পাচ্ছে 6:40। সেই 6:40 পাবে হচ্ছে মৃগশিরা। এইটুকু তোমরা বুঝলে? এই এই যে দুটো মেষ লগ্ন, এই মেষ রাশি এবং এই বৃষ রাশির যে বিভাজনটা হলো, এইটুকু কি তোমরা বুঝলে? মানে এই এক একটা হাউসে 9টা করে চরণ থাকছে তার মানে। হ্যাঁ, এক একটা হাউসে 9টা করে চরণ থাকবে সর্বোচ্চ। এবার হুম। এই যে কৃত্তিকা, সে এখানে একটা চরণ পেয়েছে, তার 4টে চরণ টোটাল। তাহলে একটা চরণ পেয়েছে, আরো 3টে চরণ তার বাকি ছিল, সেই 3টে চরণ চলে যাবে হচ্ছে বৃষতে। তারপরে আমরা জায়গা পেলাম, রোহিণী পুরোটা নিয়ে নিল। তারপরে বাকি ছিল আর 6°40', মানে দুখানা চরণ। নক্ষত্রের এই মৃগশিরার দুটো চরণ 6°40', সে এইখানে বৃষতে নিল 6°40'। এবার তার দুটো চরণ তো এখনো বাকি আছে, সেই দুটো চলে যাবে আবার মিথুনে। এইটুকু ক্লিয়ার? মজাদার ব্যাপার। হ্যাঁ ম্যাম, মোটামুটি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে মৃগশিরার এই দেখো 4টে চরণ কমপ্লিট হয়ে গেল, এখানে দুটো এখানে দুটো। মৃগশিরার পরের নক্ষত্র কি আছে? আর্দ্রা। আর্দ্রা দেখো, সে কিন্তু 13°20' পেয়ে যাচ্ছে। ম্যাম মৃগশিরার ডিগ্রি কত লিখেছে? 6:40, মানে সবারই তো 13°20'। এখানে 6:40 পেয়েছিল না? এই হুম। 6:40-এর পরে আর দুটো চরণ তার বাকি ছিল, সেই 6:40 বাকিটা পরে নিচ্ছে মিথুনে। হুম। ক্লিয়ার? প্রবাল বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আর্দ্রা নিল 13°20', এখনো কতটুকু বাকি আছে? 10°। ওই 10°টা কে নেবে? পুনর্বসু। 10 এই হয়ে ডিগ্রি গেল। না 13°20'ই হবে ম্যাডাম। কি 13°20' হবে? পুনর্বসু কত পাবে? 13°20'ই তো পাবে নাকি? না, এখানে তো জায়গা নেই, 30°-র মধ্যে 10° হচ্ছে, বাকি 3° সে পরেরটায় পাবে। 30°-র মধ্যে তো আপনি ডিভিশনটা করবেন না? হ্যাঁ, মৃগশিরা 3°20' পেলো। আদ্রা 13°20' পেলো। 13 তিন 3 ডিগ্রি না, 16। 6 ডিগ্রি পেয়েছে মৃগশিরা। কৃত্তিকা ছ পেয়েছে ডিগ্রি 6 চল্লিশ 10। মিনিট সেকেন্ড। আচ্ছা, একটুখানি আপনারা আগে লিখে নিন, তারপরে আমরা আবার আলোচনা করবো। এখন না, একটু যদি এতটা আমরা সবাই মিলে কথা বলি, আমি ক্লাস শেষ করতে পারবো না। এখন একটু হ্যাঁ শুধু লিখে নেন, আমরা লাস্টে আবার সবাই মিলে একবার আলোচনা করে নেবো, কেমন? দেখুন, পুনর্বসু এখানে পেয়েছে 10, তাহলে তার আরো একটা চরণ বাকি আছে, সেটা চলে যাবে এখানে, মানে কর্কটে। 3°20', প্রচুর আচ্ছা। আর একটা চরণ পাচ্ছে। তাহলে 3°20' নিয়ে নিল পুনর্বসু। তারপরে 13°20 পাবে কে? পুষ্যা। তাহলে এখনো বাকি আছে কত? 13°20' এখনো বাকি আছে, সেটা কে পাবে? অশ্লেষা পাবে। তাহলে আর কিন্তু এখানে অশ্লেষার আর কিছু বাকি থাকলো না। অশ্লেষা কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত অশ্লেষার কমপ্লিট হয়ে গেল, যেহেতু ও 13°20' পেয়ে গেছে, ওর এখানটায় 4টে চরণই হয়ে গেছে, এই 4টে 4টে আর একটা, এই টোটাল 9টা চরণ। এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার আবার এই অগ্নি থেকে শুরু হবে। এখানে কি আসবে? মঘা। যেহেতু প্রথম শুরু হচ্ছে, তাহলে প্রথম সে কি পাবে? পুরো 13 পাবে। জল আছে? 13 পেলো। মঘার পরে কে পাবে? পূর্ব। আপনারা একটুখানি মিউট করে রাখুন তো সবাই, সবার ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড গুলো চলে আসছে। মঘা পেল 13°20'। বাকি এখনো আছে অনেকটা। মঘার পরে কে পাবে? মঘার পাবে পরে হচ্ছে পূর্ব ফাল্গুনী। দেখুন, সেও পূর্ব পেয়ে যাচ্ছে। পূর্ব 13। হুম। হ্যাঁ পূর্ব ফাল্গুনি 13-20 আর উত্তর হ্যাঁ, ফাল্গুনি পূর্ব 3-20। ফাল্গুনী 13 পাবে। দেখুন, এবার 13 চলে গেছে, 3 হয়ে গেল। 20। 26 40, বাকি আছে কত আর? 3 20।
3 কুড়ি সেটাকে পাবে উত্তর ফাল্গুনী। এই তো বুঝে গেছেন, ব্যাস। মজাদার না? এবার এখানে উত্তর ফাল্গুনী হয়ে গেল 3 কুড়ি। তো উত্তর ফাল্গুনীর এখনো 3খানা চরণ বাকি রয়েছে, সেটা এখানে। সেকেন্ড হাউসেরটা রিপিট হবে ডিগ্রি গুলো। হুম, শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রথমে উত্তর ফাল্গুনীর যেহেতু 3 ডিগ্রি 20 মিনিট হয়ে গেছে, এখন সে পাবে 10 ডিগ্রি। তারপরে হস্তা 13 কুড়ি। চিত্রা 46। এইটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হয়েছে। বেশ, খুব সুন্দর। তাহলে এখানে চিত্রা 46 পেয়ে গেছে। আর এখানে কত পাবে তাহলে চিত্রা? বলো, কত পাবে? 46 পেয়েছে, আরো কত পাবে 46, এখানে? 3 কুড়ি, 6 ডিগ্রি 40। আরো 46 পাবে। আরো 46 পাবে। 46, দুটো আরো চরণ গেছে, 46 পাবে। আরো দুটো চরণ বাকি, তাহলে 46 এখানে আবার পাবে। চিত্রা 46 পেল। চিত্রার পরে আছে কে? 15 নম্বর নক্ষত্র স্বাতী। সে কত পাবে? পুরো 13 কুড়ি। স্বাতী হয়ে গেল। এরপরে কে আছে? বিশাখা। বিশাখা কত কত দশ পাবে? ডিগ্রি 10 পাবে, 10 ডিগ্রি। 10। 10 ডিগ্রি, গুড। এই তো সুন্দর। তাহলে বিশাখা 10 হয়ে গেল। এখানে কত তাহলে বিশাখার আর কটা চরণ বাকি আছে? একটা। একটা। আরো একটা। তাহলে এখানে কত তিন দেবো বিশাখাকে? 3 ডিগ্রি 20 মিনিট। হুম। তাহলে বিশাখা 3 ডিগ্রি 20 মিনিট পেলো। তারপরে কি আসবে? অনুরাধা। অনুরাধা অনুরাধা। অনুরাধা। অনুরাধা পুরো কত দেবে 13 পাবে। অনুরাধাকে? 13 কুড়ি, 13 তেরো কুড়ি। কুড়ি তারপরে কি হবে? চেষ্টা, জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা। জ্যেষ্ঠাকে কত দেবো? 13 কুড়ি। 13 কুড়ি। 13 কুড়ি। সবাই বুঝে বলছেন তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। গুড। তাহলে দেখুন এখানে আর একটা সার্কেল কমপ্লিট হয়ে গেল। জ্যেষ্ঠা পুরো 13 কুড়ি পেয়ে গেল। তার আর কিচ্ছু বাকি রইলো না। তাহলে পরের আবার আমরা অগ্নি রাশির থেকে চলে যাব। এখানে কাকে নিয়ে মূলা, যাবো প্রথম? কাকে নেবো এখানে? মূলা। 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 মূলা কত পাবে? মূলা পুরোটাই পাবে, 13 কুড়ি। 13 কুড়ি। মূলার পরে কাকে নেব? পূর্বসারা। পূর্বাষাঢ়া। পূর্বষাঢ়া। পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া কত পাবে? 13 কুড়ি। 13 কুড়ি। 13 কুড়ি। আরো সবাই কি ভালো অঙ্কে বাবা। আচ্ছা, পূর্বাষাঢ়া হয়ে গেল। উত্তরষাঢ়া। পূর্বাষাঢ়ার পরে এরপর? উত্তরষাঢ়া 3 কুড়ি। উত্তরাষাঢ়া। উত্তরষাঢ়া তিন হ্যাঁ, কুড়ি। 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে উত্তরাষাঢ়া 3 ডিগ্রি 20 মিনিট পেলো। তাহলে উত্তরাষাঢ়ার এখনো কটা চরণ বাকি? দুটো, তিনটে, তিনটে তিনটে। হ্যাঁ, তিনটে তিনটে। চরণ বাকি 10 ডিগ্রি। দশ তিনটে ডিগ্রি চরণ, 10 ডিগ্রি। তাহলে উত্তরাষাঢ়া এখানে চলে যাবে আবার। দশ ডিগ্রি নিয়ে নিল উত্তরাষাঢ়া। এরপরে কে যাবে? শ্রবণা ম্যাম। শ্রবণা। শ্রবণা। কত পাবে শ্রবণা? 13 ডিগ্রি 20 মিনিট। 13 কুড়ি। 13 কুড়ি নিয়ে নিল শ্রবণা। আর কত বাকি আছে? আর 46 বাকি আছে। 46। তাহলে সেটা কাকে দেবো? ধনিষ্ঠা। ধনিষ্ঠা।
বেশ, ধনিষ্ঠা 46 পেলো। এবার ধনিষ্ঠার কত চরণ বাকি আছে আর? দুটো চরণ বাকি আছে, 6 ডিগ্রি 40 মিনিট। সেটা কোথায় দেবে? এখানে, তাই তো? হ্যাঁ। কুম্ভর ঘরে। পাবে হচ্ছে 46, পেলো 46। এবার কে দেবো এরপরে বাকিটুকু? শতভিসা। শতভিসা কত পাবে শতভিসা? 13-20। 13-20। এবার বাকি কত থাকছে? 10। কাকে দেবো? পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ। তাহলে পূর্ব ভাদ্রপদ 3 চরণ পেয়ে গেল এখানে। বাকি আছে আর একটা চরণ। এই একটা চরণ কোথায় দেব আমরা? দেব হচ্ছে মিনে। মিনে। তাহলে মিনে পূর্ব ভাদ্রপদ পাবে কত? 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 3 ডিগ্রি 20 পেয়ে গেল, ভালো কথা। উত্তর এরপর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ আগে কত দেবো? পুরোটাই 13-20। পাবে, 13 ডিগ্রি 20 মিনিট। উত্তর ভাদ্রপদ আর রেবতী দুটোই 13 ডিগ্রি 20 মিনিট। গুড। তাহলে আমাদের এটা শেষ, 13 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, সৌম্য আছেন? সৌম্যজিৎ আছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি এই যে আমরা বিভাজনটা করলাম, যে হুম প্রত্যেক রাশিতে 3টে করে নক্ষত্র 9খানা পাদে বিভাজিত হয়ে গেল, তো হুম এইটা জেনে আমাদের প্রেডিকশনের সময় কিসে কাজে লাগবে? মানে এটা আমরা জেনে করবোটা কি? এই অঙ্কটা জেনে আমাদের কি দরকার? এই অঙ্কটা জেনে আমাদের কি দরকার, এটা তো আপনার গণ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে মেনলি নক্ষত্র। আর আর চন্দ্রের অবস্থানটাকে আমরা আরো স্পেসিফিক্যালি মানে মন কিরকম থাকবে তার উপর ডিপেন্ড ধরে করবে। নিলাম আমি একটা জিনিস, একটা নক্ষত্র, একটা চার্টে লেখা রয়েছে যে মঙ্গল আছে মেষ রাশিতে 19 ডিগ্রিতে। তাহলে উনিশ আমরা ডিগ্রি 19 ডিগ্রিতে মঙ্গল হুম আছে 19 ডিগ্রিতে, তাহলে সে তার মানে কোন ভরণী নক্ষত্রে নক্ষত্রে আছে আছে। আমরা বার করতে পারবো? ভরণী নক্ষত্রে আছে। এটা কি গোল্লা মোল্লা দিল কে? আচ্ছা, তাহলে কি করে বার করলাম যে ভরণী নক্ষত্র? এটা কিন্তু সবাই শুনবেন যে আমরা এই যে ড্রটা করলাম, করে কে কোথায় নক্ষত্র বিভাজিত হয়ে বসে আছে কত পাদ নিয়ে, এইটা আমরা কেন করলাম, এটা জেনে আমাদের কি লাভ, এটা আমাদের প্রেডিকশনের সময় কখন কিভাবে কাজে লাগবে, সেইটার উত্তরটা আমরা কিন্তু খোঁজার চেষ্টা করছি। তো এটা তো আমি বললাম 13 ডিগ্রি চার্টে, শুনুন সবাই এটা লিখুন, এক্সাম্পল চার্ট হিসেবে লিখুন। একটা চার্টে মঙ্গল আছে 19 ডিগ্রিতে। এই 19 ডিগ্রি থেকে আপনারা চলে যাবেন নক্ষত্রে, যে আমরা কিভাবে বার করব, যে একটা বিভিন্ন রকম চার্ট আপনাদের আসবে আপনাদের কাছে, যেখানে হয়তো নক্ষত্র নাম লেখা থাকবে না, লেখা থাকবে মঙ্গল 19 ডিগ্রি, মেষ রাশিতে মঙ্গল 19 ডিগ্রি। তাহলে এই 19 ডিগ্রি থেকে আমরা হচ্ছে নক্ষত্র বার করব। তাহলে 19 ডিগ্রি নক্ষত্র আমরা কি করে বার করলাম? সৌম্যবাবু একটু বুঝান ওদেরকে। হ্যাঁ, কারণ প্রথম 13 ডিগ্রি তো নিয়ে আছে অশ্বিনী নক্ষত্র। তারপরে তারপরে যে 4টে পাদ বা চরণ আছে সেটা ভরণী নক্ষত্র। তো 13, 13, 26, এই হুম, 26-এর মধ্যে 19 ডিগ্রি পড়ে যাচ্ছে, তো মঙ্গল 19 ডিগ্রি মেষ রাশি মানে ভরণী নক্ষত্রতেই থাকবে। একদম। আচ্ছা, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? সবার উদ্দেশ্যে বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, বুঝতে বুঝেছি। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এবার সৌম্যদীপ বাবু বলুন যে আমরা যে এইটুকু পেলাম যে ওটা হচ্ছে ভরণী নক্ষত্র পাবো, তা আমি বলে দিয়েছি 19 ডিগ্রি, তাহলে ভরণী নক্ষত্রের কত চরণ এটা কি আমরা বার করতে পারবো? হ্যাঁ ম্যাম, 19 ডিগ্রি পারবো। ভরণী নক্ষত্রের সরি। সম্ভবত আপনার 26, 19 তো আহ তৃতীয় চরণ হতে পারে। আহ, আরো একজন বললো হ্যাঁ পারবো, সেটা তিনি ম্যাম, বলছেন। হ্যাঁ, একটা চরণ কত দ্বিতীয় ডিগ্রি চরণ করে ম্যাম? 3 ডিগ্রি 20 মিনিট। এক একটা করে 3 ডিগ্রি, তো ও, তাহলে 19 হচ্ছে তাহলে তাহলে তো 3 দ্বিতীয় ডিগ্রি চরণ পর পাবে। তৃতীয় চরণই হবে ম্যাডাম। তাহলে তিন আমরা আর তিন যদি তবে জানি, তবে দেখুন মজাটা কত সুন্দর, এই যে বিন্যাসটা আমরা শিখলাম,
শুধু না যদি সরি, আমরা দ্বিতীয় এইটুকু চরণ তো জানতে একদম পারি যে লাস্ট পোর্শন, ম্যাম দ্বিতীয় চরণ হচ্ছে। দ্বিতীয় চরণের একদম শেষ পজিশনটা। তো আমরা সেটাই বলছি যে আমরা যখন জানবো কি হচ্ছে এটা, কথা কেটে কেটে যাচ্ছে প্রচন্ড। এখনো কাটছে? না এই ম্যাম, মোমেন্টে ক্লিয়ার আছে। তাহলে এখন ঠিক সৌম্যজিৎ আছে, বাবু আপনার নিজের নেটওয়ার্কের সমস্যা। তাই দেখুন, হবে। তাহলে আমরা কি কি করলাম, আমরা শুধু জানতে পারলাম যে একটা চার্টে একটা গ্রহ সে কত ডিগ্রিতে আছে, শুধু এইটুকু মেনশন করা আছে। এইটুকু থেকে আমরা পুরো জেনে গেলাম যে ওই মঙ্গল কোন নক্ষত্রের কততম চরণে আছে। কি মজাদার না বিষয়টা? হ্যাঁ, পারবেন? খুবই ত্বরণের ভীষণ মজাদার ইকুয়েশনটা ম্যাম, আরেকবার ভীষণ। বলুন না। কোনটা কোনটা বলবো? ত্বরণের ইকুয়েশনটা যেটা বলেছিলেন, একটু কেটে গেছিল কথাটা, বুঝতে পারি। তোরণ না ভরণী কি বলছেন? ত্বরণ, চরণ। চরণ, আচ্ছা চরণ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখুন একটা ওই একটা ইকুয়েশনটা একটু বলুন। এই যে একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, তো এক একটা হ্যাঁ, নক্ষত্র 4টে ভাগে বিভক্ত, তার প্রত্যেকটা ভাগকে বলা হয় চরণ। তাহলে 13 ডিগ্রি 20 মিনিটকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, সেইটা পাবো হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। সেই 3 ডিগ্রি 20 মিনিটকে বলা হয় এক নক্ষত্রের চরণ বা নক্ষত্রের পাদ। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বাকিদের উদ্দেশ্যে যাব। যে কোনো কেউ, হ্যাঁ, সবাই মিলে ট্রাই করবেন, যে পারবেন, যার সবাই মিলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। ধরুন আমি এখানে বলে দিলাম একটা চার্টে চন্দ্র আছে কর্কটের 10 ডিগ্রিতে, তাহলে সে কোন নক্ষত্র পেল? পুষ্য নক্ষত্র। উষা। পুষ্যা একদম। নক্ষত্র। আচ্ছা, পুষ্যা নক্ষত্র পেল। হুম, পুষ্যা নক্ষত্রের আহ কত চরণ পেয়েছে বলতে পারবেন? 3 চরণ ম্যাম, 3 নম্বর চরণ। 3 নম্বর। গুড, তৃতীয়। এই তো ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার মেয়েরা কেউ বলবেন না, বাকি ছেলেরা বলুক দেখি। সৌম্যজিৎ বাবু বলবেন না, আর মেয়েরা কেউ বলবেন না। অন্য যারা আছে, প্রবল বাবু বা প্রতীক বাবু, যারা যারা আছেন তারা বলবেন যে একটা চার্টে ধরে নিলাম শনি মহারাজ তিনি বসে আছেন এই কুম্ভের ঘরে। কুম্ভের ঘরে সে বসে আছে 15 ডিগ্রিতে। কোন নক্ষত্র পেল? শতভিসা শতভিসা পেল। দ্বিতীয় চরণ। হ্যাঁ হ্যাঁ, বেশ। শতভিসা দ্বিতীয় চরণ হবে। এই যে বিষয়টা, এইটুকু কি আমরা সবাই বুঝে গেছি যে কেন আমাদের এই নক্ষত্রের বিন্যাসটা লাগবে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। কারোর কোনো রকম প্রশ্ন আর আছে? এখানে নেই আমার। বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তাহলে এই যে অঙ্কটা সবাই সুন্দর করে খাতায় ড্র করবেন। সারা জীবনের বিষয়বস্তু, যতদিন জ্যোতিষীর সঙ্গে আপনি লেগে থাকবেন, ততদিনের জন্য এই যে বিষয়টা, এটা যেন মাথা, মানে আমি আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। বাকিটুকু আপনারা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন বাড়িতে বসে বসে, 4 বার 5 বার এই জিনিসটা ড্র করবেন। এখন যতটুকুই, যখন এখন মনে হলো না কি সুন্দর জলের মতন হয়ে গেল, এবার 2 দিন পরে 3 দিন পরে না আবার গুলি যাবে। কি বলেছিলাম কেন বলেছিলাম মাথার উপর দিয়ে যখন আবার চলে যাবে। তো এই জন্য বাড়িতে সবাই এটা ড্র করবেন। ড্র করে বারবার বারবার করে নিজেই আর কি দেখার চেষ্টা করবেন যে আমি ক্যালকুলেটর ইউজ করব না, না করে আমি কতটা বাকি আছে, কোন চরণ কতটা বাকি আছে, এটা আমি বার করতে পারছি কিনা, এইটা আমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে দেখে নেব। তারপরে আমরা চেষ্টা করব যে র্যান্ডম চার্ট ওঠাবো, যা যে কারোর আপনাদের আহ, মা কাকিমা জেঠিমা যাদের চার্ট আছে সবার চার্টটা নিয়ে আপনি চার্টটা খুলবেন, খুলে দেখবেন ডিগ্রিতে কত ডিগ্রি আছে। ওই ডিগ্রি আপনি ওখানকার নক্ষত্র টেবিলে যাবেন না, ডিগ্রি দিয়ে আপনি নিজে বার করার চেষ্টা করবেন যে কোন নক্ষত্র পেলো ওই গ্রহটা। সেইখান থেকে আপনি তারপরে গিয়ে মেলাবেন আপনি ঠিক আছেন না ভুল আছেন অ্যাপের সঙ্গে। তো তো ধীরে ধীরে দেখবেন আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। ঠিক ম্যাম আছে, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। গ্রহের আর নক্ষত্রের কানেকশন কিভাবে ইয়ে হবে? এই তো ধরুন আমি, মনে করুন এই এই যে চারটা, তো হুম, হুম। এইখানটায় ধরুন আপনার এটা লগ্ন ধরে দিলাম, এই মেষ লগ্ন। ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভাব করেছেন। এবার মেষ হুম। লগ্ন কোন কোন ভাবের মালিক? মেষ লগ্নে মঙ্গল কোন কোন ভাবের মালিক বলুন? মেষ আর বৃশ্চিক সপ্তম আর ম্যাম। অষ্টম। না না, একজন বলুন। লগ্ন হ্যাঁ, অষ্টম, তাই তো? তাহলে এই দুটো লগ্ন এবং অষ্টমের ভাবের মালিক মালিক
সাপোজ করুন যে এইখানটায় শ্রবণা নক্ষত্রে বসে আছে, শ্রবণা নক্ষত্রে মঙ্গল বসে আছে। হুম, তাহলে এই শ্রবণা নক্ষত্র কার নক্ষত্র, কোন গ্রহের নক্ষত্র সেটা বলুন। মুনের, ম্যাম চন্দ্র। চন্দ্রের। চন্দ্র। সেই চন্দ্র কোন ঘরের মালিক, কত নম্বর ভাবের মালিক? 4th হাউসের মালিক। 4th হাউসের মালিক। তাহলে এখানটায় আমরা কি কর্কটে। পেলাম? লগ্ন, অষ্টম, 4, তিনটে জিনিস কানেকশন পেলাম। পেলাম তো? এইবার ধরুন এই ম্যাম আরেকবার বলুন ম্যাম, আরেকবার বলুন ম্যাম, কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, এই যে এই মেষ লগ্ন, মেষ লগ্নের জন্য লগ্ন এবং অষ্টম ঘরের মালিক হচ্ছে মঙ্গল। তাহলে 1 পেলাম আর হুম 8 পেলাম তো। এবার হুম, 1, ঠিক আছে। 8-এর মালিক গিয়ে বসে আছে শ্রবণ নক্ষত্রে। ভালো কথা। তাহলে আমরা এই শ্রবণ নক্ষত্রে যাব না, শ্রবণ নক্ষত্রের যে অধিপতি মালিক সে কে? চন্দ্র পেলাম। তাহলে সেই চন্দ্র চন্দ্র এই মেষ লগ্নের সাপেক্ষে কততম ঘরের মালিক, কততম ঘরের মালিক বলুন? 4, 4, 4, 4th, 4th হাউস। 4th। 4 নম্বর ঘরের মালিক। তাহলে 4th হাউস। কানেকশনটা তার, তাহলে এই মঙ্গলের কোথায় কানেকশন তৈরি হলো? হ্যাঁ ম্যাম 1, 4, 8। হলো, বুঝলেন কি? একটু ডাউট আছে তাও। ম্যাডাম, যেখানে মঙ্গল বসে আছে সেখানে কি এফেক্ট করবে? হ্যাঁ, এটা আসছি, আগে এইটুকুনি বসে বুঝে নিই। ম্যাম বুঝতে প্রবল পেরেছি। বাবু ভালো করে বুঝুন। হুম এই শ্রবণা নক্ষত্র কার নক্ষত্র? ম্যাম, 1 মিনিট আমাকে একটা কথা বলুন। চন্দ্র মঙ্গল এখন আপনার লগ্নে আছে তাই তো, মেষ লগ্নে নেই, রাশিতে? মঙ্গল লগ্নে আচ্ছা। নেই, মঙ্গল এখানে বসে আছে শ্রবণ নক্ষত্রে। এই ঘরটায় বসে আছে, ওকে ওকে, মঙ্গলের ঘরে শ্রবণ নক্ষত্রে ঠিক বসে আছে। ঠিক আছে ঠিক আছে। হুম এই ঘরটা, এইটা মেষ লগ্নের ঘর, এই কালপুরুষের চার্ট এঁকেছি, এটা হচ্ছে মেষ হুম, লগ্নের ঘর। তাহলে এই যে ঠিক মেষ আছে। লগ্নের ঘরের, এটার ঘরের মালিক মঙ্গল, আবার এটার ঘরের মঙ্গল। হুম মালিকও মঙ্গল। তাহলে 1 পেলাম হ্যাঁ। আর 8 পেলাম। এই 1 হুম 8 মঙ্গল গিয়ে বসে আছে শ্রবণ নক্ষত্রে। শ্রবণ নক্ষত্র কত, ঠিক আছে। কার নক্ষত্র? মুনের নক্ষত্র। সে কত নম্বর ঘরের নক্ষত্র? এই ঘরের 4 নক্ষত্র, নম্বরে। 4 হুম নম্বর। এবার এইবার ধরুন এই 4 আবার গিয়ে বসে আছে নবমে, মানে চন্দ্র গিয়ে আবার নবমে, যিনি প্রথমে প্রশ্ন করছিলেন। 4 হুম নম্বরের ঘরের মালিক বসে আছে নবমে। তাহলে 4 হুম নম্বর ঘরের মালিককে চন্দ্র, চন্দ্র হুম গিয়ে বসে আছে নবমে। নবমের একটা নির্দিষ্ট একটা নক্ষত্রে সে বসবে, ধরে নিলাম মূলা হুম, নক্ষত্রে ঠিক আছে। বসবে। এই মূলা নক্ষত্র কার নক্ষত্র? কেতুর ম্যাম। কেতুর। কেতুর নক্ষত্র। এবার কেতুর তো কোনো হুম নির্দিষ্ট ঘর নেই, কিন্তু কেতু হুম এই চার্টের কোথাও না কোথাও বসে থাকবে। হুম, হুম তাহলে ধরে নিলাম সপ্তমে বসে আছে। তাহলে এইখানে হুম। 4 এই ঘরে বসেছিল, 4 এর সঙ্গে এই ঘরটা কার? 4, 9 আর 7 কানেকশন হলো। তো এই কানেকশনটার কিভাবে আপনার ও এখনো আমাদের, মানে এখনো আমরা অনেক বাকি, আমরা শুধু এখানে যাচ্ছি। এই আচ্ছা, যখন কানেকশন শিখবেন তখন, সবে তো আপনি ঠিক অগাধ আছে ঠিক আছে। শিখছেন, এখনই এসে লিখতে হবে না। ঠিক আছে, হুম, এইটুকু ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। ম্যাম। আচ্ছা, এইবার আমরা 4টে জিনিস লিখে নেব। সেটা হচ্ছে এই যে আমরা দেখুন, কি বললি, কি বললি? কিছু বলিনি, এটা ভালো করে শুনুন। মিট করুন, মিট করুন। দেখুন আমরা কি করেছি, দেখুন এখান থেকে শুরু হয়েছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নিতে থেকে শুরু হয়েছিল, আর এখানে জলে এসে দেখুন 13 শেষ হয়ে গেছে, তাই তো? আবার দেখুন অগ্নি থেকে শুরু হয়েছে, আবার এই যে জলে 13 শেষ হয়ে গেছে। আবার অগ্নি থেকে শুরু হয়েছে, জলে 13 শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই 1টা 2টো 3টে বিভাগ পেলাম তো, আলাদা আলাদা করে ভাগ হলো। হুম। বুঝেছেন এটুকু? অগ্নিতে শেষ হয়েছে, অগ্নিতে শুরু হয়েছে, জলে শেষ হয়েছে, অগ্নিতে শুরু হয়েছে, জলে শেষ হয়েছে, অগ্নিতে শুরু হয়েছে এবং জলে শেষ হয়েছে। এটুকু বুঝলেন তো? হুম। হ্যাঁ। এবার এই প্রত্যেকটা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আমরা 4টে করে আমরা বিভাগ করেছি আগেই, যে প্রত্যেকটা রাশি 4টে করে বিভাগ থাকে। এইবার এই অগ্নি রাশির মধ্যে কারা কারা পড়বে, পৃথ্বী রাশির মধ্যে কারা কারা পড়বে, বায়ু রাশির মধ্যে কারা কারা পড়বে, সেগুলো আমরা এবার একটু জেনে নিই, মানে কিভাবে মনে রাখবো। মূলত লিখুন যে অগ্নি রাশির মধ্যে যতগুলো অগ্নি রাশি আছে, তার মানে এই একটা অগ্নি, 1, 5, 9, এই একটা অগ্নি, এই একটা অগ্নি, আর এই একটা অগ্নি, 3টে অগ্নি পেয়েছি আমরা অগ্নি রাশি। আমরা জানি যে 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর হচ্ছে অগ্নি তত্ত্বের ঘর। তাহলে এই 1, 5, 9 যারা, মানে যে সমস্ত নক্ষত্ররা আছে, তারা মূলত রবির
শুক্রর এবং কেতুর নক্ষত্র থাকবে। 1-5-9 বা অগ্নিতত্ত্বের রাশিতে শুক্রর, রবির এবং কেতুর নক্ষত্র থাকবে। ম্যাম কি বললেন? রবি, শুক্র আর কেতু? কেতু, হ্যাঁ। এইগুলোর মধ্যে আমাদের এখানে এখানে দেখুন, actually এখানে যতগুলো নক্ষত্রই আছে তারা হয় কেতুর আছে, শুক্রর আছে এবং রবির আছে। এখানে ম্যাম যতগুলো, এটা কালপুরুষের চার্ট বলছেন না যে কোনো এই জেনারেলাইজ তো চার্ট? চার্ট, এটাই তো বিভাজনের বাইরে তো বেরোবে না, সবসময় তো কালপুরুষের চার্ট। এই যেটা এটা না এটা ধরুন সবসময় এটা ইন্ডিভিজুয়াল। ফিক্স, এটা ফিক্সড, এখান থেকে কেউ নড়বে না। এটা কালপুরুষের চার্টই হবে, এটা লগ্ন সাপেক্ষে নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে না, এটা ফিক্সড। এরা একদম নক্ষত্র নক্ষত্র কখনো নড়বে না, নড়বে আপনার ভাব। এখানেও দেখুন, এই যে অগ্নিতত্ত্ব, সেখানেও দেখুন তাই আছে, শুক্রের আছে, আহ আহ, রবির আছে এবং কেতুর আছে। ম্যাম এখানে একটা প্রশ্ন আছে। বলুন। আপনার এটা কালপুরুষের চার্টে ফার্স্ট হাউসে আপনি এটাকে এরকম ভাবে যেটা যাচ্ছে সেটা ফিক্স থাকবে, সেটা বুঝলাম। এবার যখন ইন্ডিভিজুয়াল আপনি বিশ্লেষণ করবেন, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ধরুন লগ্ন আমার 11th হাউসে আসছে বা 10th হাউসে আসছে, যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রেও কি একই যে এই লোকেশনটা যেটা আপনি ইয়ে করা আছে সেটা একই ভাবেই যাবে, না সেক্ষেত্রে ওটা এই 10 দেখুন নম্বর আপনার কাছে হাউসের না, ক্ষেত্রে প্রবল ইয়ে বাবু, করা হবে? প্রবল বাবু, আপনার এখনো লগ্ন বিষয়টা না ভালো করে ক্লিয়ার হয়নি। আপনার লগ্ন আর ভাব বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে। এই যে 12খানা রাশি, হ্যাঁ, এই রাশিটা হচ্ছে ফিক্সড। এটা মেষ রাশি, এ সারা জীবন মেষ রাশিই থাকবে। এটা মকর রাশি, এটা সারা জীবন মকর রাশিই থাকবে। এই ঘরটা, এই ঘরটা যারা যারা যে রাশির, তারা সেখানে ফিক্সড। এবার এই রাশিতে যে 3টে নক্ষত্র বসেছে, এরা সারা জীবনই ফিক্সড, এরা এখান থেকে নড়বে না, কোনোদিনই নড়বে না। নড়বে কারা? নড়বে হচ্ছে লগ্ন সাপেক্ষে ভাব। মানে যদি এই 1 নম্বর লগ্ন কারোর হয়, মানে মেষ যদি কারোর লগ্ন হয়, তাহলে এইটা তার দ্বিতীয় ভাব, এইটা তার দশম ভাব। দশম ভাবে তার কিন্তু এই 3টে নক্ষত্র। এবার ধরুন কারো চন্দ্রের এই কর্কটটা লগ্ন হয়েছে, নক্ষত্র কিন্তু ফিক্সড, এখানেই আছে, তার ভাবটা চেঞ্জ হয়ে গেল। এর ক্ষেত্রে এটা হয়েছিল দশম ভাব, এর ক্ষেত্রে এটা হবে সপ্তম ভাব, কিন্তু নক্ষত্র কিন্তু সেম বসে আছে, এরা চেঞ্জ হবে। ক্লিয়ার। ঠিক আছে? লগ্ন যখন ঠিক ধরো, আছে, ক্লিয়ার। ধরুন এইটা লগ্ন হয়ে গেল, এইটা লগ্ন, মানে ধনু লগ্ন কারোর হলো, এটা তার দ্বিতীয় ভাব হলো। আবার ধরুন মকরই কারোর লগ্ন হলো, তাহলে তখন এটা ফার্স্ট হাউসের হয়ে গেল। কিন্তু এই যে 3টে নক্ষত্র এরা বসে আছে, এরা এইরকম ভাবেই বসে থাকবে, এর কোনো নড়নচড়ন হবে না। ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার? আর কারোর কোনো প্রশ্ন আছে এই লগ্ন সাপেক্ষে কিছু নিয়ে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা অগ্নিতে পেয়েছি, এবার লিখবো পৃথ্বী রাশিতে থাকে হচ্ছে রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র। 2, 6 এবং 10। 2, 6, 10 এরা হচ্ছে পৃথ্বী রাশি। এই পৃথ্বী রাশিতে থাকবে রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র, এর বাইরে আর কেউ থাকবে না। বলুন। কার কার নক্ষত্র বললেন? রবি, চন্দ্র এবং মঙ্গল। রবি তো আপনার অগ্নিতত্ত্বেও ছিল না? হ্যাঁ। তারপরে লিখুন বায়ু রাশিতে দুই 3, 7, 11। 3, 7, 11 অর্থাৎ বায়ু রাশি। বায়ু রাশির মধ্যে থাকবে হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর নক্ষত্র। 3, 7, 11 বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর নক্ষত্র। তারপর জলতত্ত্ব, অর্থাৎ 4, 8, 12। 4, 8, 12 জলতত্ত্বের রাশি। এই জলতত্ত্বের রাশিতে থাকবে হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শনির নক্ষত্র। 4, 8, 12 বুধ, বৃহস্পতি এবং শনির নক্ষত্র।
এবার ম্যাডাম আপনারা একটা মিলিয়ে জিজ্ঞাসা মিলিয়ে ছিল। দেখবেন পরবর্তীকালে সব এগুলোই থাকছে, এর বাইরে কোনো নক্ষত্র থাকবে না। ঠিক আছে? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি এই যে যেরকম আমি মিথুন দিয়েই বলছি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এখানে যখন মৃগশিরা 6.40 পাচ্ছে এবং আদ্রা 13.20 পাচ্ছে, আর পূর্ব বসু হচ্ছে তো আপনার 10 ডিগ্রি পাচ্ছে, তো সেক্ষেত্রে কোনোটা দুটো চরণ, কোনোটা চারটে চরণ, বা কোনোটা তিনটে চরণ পাচ্ছে। হুম। তো সেক্ষেত্রে কি কারকত্বে, যখন এদের কারকত্ব আমরা করবো, তার প্রভাব কি কম বেশি হতে পারে? না না, ওই জন্য প্রভাবটা কম বেশি হবে না। প্রভাবটা আমার কখন হবে? আমি খুঁজে পাবো হচ্ছে যে এই যে নক্ষত্র মানে যে গ্রহটা, এই নক্ষত্র কখন কাজ করবে। নক্ষত্রর কাজ তখন যে একটা ভাবে যে গ্রহটা বসে আছে, বা ভাবপতি যে গ্রহ, সে কোনো না কোনো নক্ষত্রে বসে আছে। হুম। সেই যে নক্ষত্র, সেই নক্ষত্রের ওই যে আবার ডিগ্রি আমরা যখন পড়বো তখন ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাবো যে ডিগ্রির তিনটে ভাব আছে। একটা হচ্ছে বাল্য অবস্থা, একটা মধ্যবয়স্ক, একটা হচ্ছে প্রাপ্ত, আর একটা হচ্ছে বুড়ো বা মৃত। তো এই যে ভাবগুলো, ওই ডিগ্রির যে যখন সেটা আমরা যখন পড়বো ডিটেলিং এ যাব, তো সেই যে ডিগ্রি পেলো, ডিগ্রিটা কত ডিগ্রি, কোন পর্যন্ত একটা গ্রহ বাল্য অবস্থা পাবে, কোনখানটায় সে মানে প্রাপ্তবয়স্ক পাবে, কোথায় গিয়ে সে বৃদ্ধ হবে এবং কোথায় গিয়ে মৃত হবে, এর ডিগ্রির ভাবগুলো আছে। যখন আমরা ডিগ্রি পড়বো তখন আমরা জানতে পারবো, সেই অনুযায়ী ওই গ্রহটা ফল দেবে। ঠিক আছে? এখানে নক্ষত্রের কোনো আর কাজ নেই, ওই গ্রহ তখন ফল দেবে। ঠিক আছে? ওকে, ঠিক ক্লিয়ার? আছে। হুম। হুম। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি না মানে এই যেটা মানে কোন নক্ষত্রে আছে সেটা তো বার করতে পারছি, কিন্তু কোন চরণে আছে আমি না ওটা সেটা একটু গুলিয়ে প্র্যাকটিস ফেলছি, করতে হবে, একবার ওটা একটু বলবেন? প্র্যাকটিস করতে হবে। এই দেখুন ব্যাপারটা একবার হচ্ছে, একটু বলে দিন না এই এটা যে এই কিরকম যে দেখছি মানে দেখছি হচ্ছিল। দেখছি, দাঁড়ান দাঁড়ান না, এটা দিয়ে দেখুন। এখানে যে মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিট 40 পেয়েছে, তো 6 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ, 6 ডিগ্রি 40 মিনিট মানে কি? কয়টা চরণ দুই পেয়েছে? নম্বর, দুই নম্বর মানে চরণ দুটো। পেয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ, যদি এখানে বলি যে কোনো গ্রহ এখানটায় 5 ডিগ্রিতে বসে আছে, তাহলে মৃগশিরায় 5 ডিগ্রিতে বসে আছে। 5 ডিগ্রি মানে কি, তার 3 ডিগ্রি 20 মিনিট ক্রস হয়ে গেছে তো, হ্যাঁ। তাহলে সে দ্বিতীয় চরণে ঢুকে গেল। আচ্ছা। হ্যাঁ, তাহলে তাহলে 3 ডিগ্রি 20 মিনিট মানেই 3 ডিগ্রি 20 মিনিট ক্রস হয়ে গেছে, মানে 5 ডিগ্রি। তার মানে সে হচ্ছে হ্যাঁ। দ্বিতীয় চরণ পেল। এবার যদি আমি বলতাম আচ্ছা। যে 8 ডিগ্রিতে রয়েছে, 8 ডিগ্রি, তাহলে হ্যাঁ, 8 ডিগ্রি হলে কি হবে? 640 পার হয়ে গেছে, পার হয়ে তৃতীয় চরণে ঢুকে তৃতীয় গেছে। চরণ হয়ে গেছে। এবার বোঝাতে পেরেছি আচ্ছা। ব্যাপারটা? হ্যাঁ, 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 ঠিক এইভাবে আছে। আর যেটা আগে। আমরা প্রথমে পড়লাম আপনার মানে ধরনীতে আছে মানে ইয়ে 19 ডিগ্রিতে আছে, তো ওটা কত নম্বর চরণ, ওটা কিভাবে বলবো, 30 থেকে মাইনাস করবো? হ্যাঁ, মানে এই যেমন ধরুন 30 আর 30 কত হয়? 26 তো। হ্যাঁ। শুধু সরি, 13 আর 13 26, এই 40 20 ডিগ্রি 20 26। বাদ দিন। এমনি একটা নর্মাল ফিগারে আসুন। তাহলে 13 আর 13 যদি 26 হয়, আমি যদি সেখানে 19 বলি, তাহলে 13 20 পার হয়ে গেছে। হ্যাঁ। তো 13 20 পার হয়ে গিয়ে পরেরটা ভরণীতে চলে গেছে। হুম। হ্যাঁ। এবার ভরণীর তখন আমরা ওখানে ভাগ করে দেখবো যে এখানে ভরণীর কোন কত নক্ষত্র পেলো, কতটা চরণ পেলো। ওটা আপনি প্র্যাকটিস করতে করতে পেরে যাবেন। আজকে সব মুখে আচ্ছা। আমি যেটুকু শিখালাম, এটুকুই বাড়িতে প্র্যাকটিস করুন, ভাঙুন, বারবার করে ভাঙুন। ভাঙতে ভাঙতে দেখবেন আপনার ঠিক একদিন আছে। জলের মতন হয়ে গেছে। একটু প্রথম দিকে অসুবিধা হবে, এই এই নক্ষত্রের পড়াটা একটু কঠিন পড়া, এটা একটু চাপ লাগে সবারই। অসুবিধা নেই, পরের পড়াগুলো আমাদের সহজ, কিন্তু এটা একটুখানি আমরা বারবার চেষ্টা করবো, তাহলে দেখবেন আর অসুবিধা নেই। যদি তারপরেও কোনো রকম কনফিউশন হয়, গ্রুপের মধ্যে জানাবেন, আমি আছি, আমি চেষ্টা করবো, আমি গ্রুপে উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করি। না আছি তো আপনার যারা দাদারা আছে, বোনেরা আছে, প্রত্যেকের কথাই বলছি, আপনারা যে যতটুকুনি বুঝেছেন আপনারা গ্রুপে একে অন্যের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের সকলেরই অভিজ্ঞতাটা তাহলে কিন্তু ইনক্রিজ হবে এবং আত্মবিশ্বাসটাও বাড়বে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লাস রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আবার আমাদের পরের দিন ক্লাস হবে। এইবার ছুটির ক্লাসটা আমরা বলে দেবো, যদি কোন দিন ছুটি পড়ছে ওটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যদি ছুটির মধ্যে বৃহস্পতিবার পড়ে, মানে পুজোর মধ্যে যদি বৃহস্পতিবার পড়ে, তাহলে ছুটি থাকবে, আর না হলে ক্লাস হবে। তারিখে আচ্ছা, বৃহস্পতিবার একটা জিনিস পড়ছে? বলুন, আপনাদের কি এ মাসেতে স্যারের ক্লাস হয়েছে? না, না, তাহলে স্যারের ক্লাসটা যদি বৃহস্পতিবার আমাদের আগামী, আবার 25 তারিখে ক্লাস আছে, আবার 2 তারিখের ক্লাসটা অফ যাচ্ছে তাহলে একুশ পুজোর তারিখের পরে। ক্লাসটা 21 তারিখের ক্লাসটা আপনাদের স্যার স্যার করাবেন। ঠিক আছে? মানে পরের যে 21 ক্লাসটা। তারিখ তো মহালয়া, মহালয়া ও তো। হ্যাঁ, ওদিন তো মহালয়ার ছুটি 25 আছে। তারিখ, 25 তারিখ, মহালয়ার ছুটি। 25 তারিখ একটা ক্লাস আছে, 2 তারিখেরটা অফ হচ্ছে।
না না, আমাদের নেক্সট ক্লাস তারপরে কবে? আবার আজ গিয়ে আজ কত তারিখ? আজ তো 17 তারিখ না? হ্যাঁ 18। না উনি আচ্ছা, 18 18 তারিখ। তারিখ আছে। তাহলে আপনাদের নেক্সট নেক্সট ক্লাস 18, 19, 20, 21, 22, 23, 25 তারিখে আপনাদের ক্লাস, ওটা স্যার হ্যাঁ করাবেন। 25 তারিখ 25 তারিখ। 25 তারিখের ক্লাসটা স্যার করাবেন। তাহলে আপনাদের শুধুমাত্র ছুটি, পুজোর মধ্যে যে দিনটা পড়ছে ওটাই ছুটি, আর কোনো ছুটি নেই। ঠিক আছে? হ্যাঁ তারপরে আবার অক্টোবরের 8 তারিখে ক্লাস করছে। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এই ম্যাম আমাদের 25 নেক্সট এর পরে কি ক্লাস আছে বৈদিক জ্যোতিষে? আমরা তো নক্ষত্রতে ঢুকেছি, এখনো নক্ষত্রের ক্লাস এখনো অনেকবার। ম্যাম সিলেবাস আচ্ছা কতটা না, বাকি আছে এই সেমিস্টারে? একটু দেখে নেবেন, বেশি বাকি নেই আপনাদের, আর 2 মাসের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা পরীক্ষায় কততে কিরকম কোশ্চেন পরীক্ষা থাকবে? হবে আমাদের? ওটা আমরা আর কি কি আছে আমি একটু দেখে নিয়ে বলবো, কোনে আমারও মনে নেই। আহ মোটামুটি ম্যাডাম পরীক্ষার আমাদের কোশ্চেন কিরকম হয়? হুম, টোটাল নাম্বার ও- কত হয়? মানে কত নাম্বারে এক্সাম হয়? হ্যাঁ 150 150। ম্যাম সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্ট। আর ম্যাম যদি গ্রুপে একটু মানে ওই একটা কোশ্চেন পেপার যেটা একটু আচ্ছা, যে শেয়ার পেয়েছেন করে আপনার কাছে, দেন। যাদের কাছে আছে না, আপনারা একটু শেয়ার করে দেবেন তো গ্রুপে, যাদের কাছে আছে। সৌম্যজিতের কাছেও আমার আছে, কোনো সৌম্যজিৎ একটু আইডিয়াই নেই। শেয়ার করে দেবেন। ম্যাডাম হুম। ম্যাম কিছু টেনশন হচ্ছে। মানে এই এই নোটস গুলোই যেগুলো আছে সেগুলোই থাকবে না? আর কোনো আপনার স্টাডি নোটসে মেটেরিয়াল আপনি বলতে দেবেন? আপনি যা পড়েছেন সেগুলোই, শুধু প্যাটার্নটা চেঞ্জ হবে। যা পড়েছেন তার না না, বাইরে কিছু আসবে না। সেটা বলছি না ম্যাম, বলছি যে কোনো এক্সট্রা কোনো স্টাডি মেটেরিয়াল দেবেন না? যে নোটস গুলো আমরা না না, নিয়েছি এই সেই তার নোটগুলোই মধ্যে থেকে আপনি আসবে? যা শিখেছেন তাই। এটা তো আর, আপনি তো ক্লাস করবেন, আপনি যখন ভবিষ্যতে কাজ করবেন সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। তখন তো আপনার নোটস কোনো কাজে লাগবে না। আপনি কি শিখলেন এখান থেকে সেটাই তো বোঝাবেন পরীক্ষার খাতায়। তবেই না আপনি হুম। একজন মানুষের চার্ট দেখে বুঝতে পারবেন কিছু অন্তত, তাই না? নোট, যদি আপনার নোট তখনই কাজে লাগবে যখন আপনি নিজে পড়াবেন। এছাড়া আপনার নোট আর প্র্যাকটিসিং লাইফে আপনার নোট কোনো কাজে লাগবে না। বিষয়গুলো, গ্রামারগুলো মনে থাকলেই হলো। আর যখন আপনি নিজে পড়াবেন বলে ঠিক করেছেন, তখন দেখবেন আপনার নিজস্ব নোট তৈরি হয়ে গেছে। তখন আর আপনি অন্য কোনো নোটের ভরসায় থাকবেন না। ঠিক আছে? তো ঠিক আছে, চলুন তাহলে আজকে সবাই এই পর্যন্ত। সকলকে শুভরাত্রি, খুব ভালো থাকুন। ঠিক আছে ম্যাম, নমস্কার ম্যাম। শুভরাত্রি। শুভরাত্রি হুম। ম্যাম। শুভরাত্রি।